প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, খুব অল্প সময়ের মধ্যে নির্ধারিত সময়ে দুদিন আগেই সার্চ কমিটির সুপারিশ পৌঁছে গেছে রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি সেই অনুযায়ী নতুন নির্বাচন কমিশনও গঠন করে ফেলেছেন। এর আগে দীর্ঘ সংলাপ করেছেন তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সার্চ কমিটির কাছে দলগুলো নাম জমা দিয়েছে, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তারা কথা বলেছে। শেষ পর্যন্ত নতুন কমিশন আগামী 15ই ফেব্রুয়ারি শপথ নিতে চলেছে। সাধারণভাবে এদেশে কোনো বিষয়ই বিতর্কের বাইরে থাকে না। নির্বাচন নতুন কমিশন কেমন করবে, তাদের ফরমেশন কেমন হয়েছে, এ নিয়েও শুরু হয়েছে এবং চলবেও নানা আলোচনা সমালোচনা। কিন্তু হয়তো শেষ পর্যন্ত সবার দৃষ্টি থাকবে কমিশন কিভাবে পারফর্ম করে, তার উপরেই তাদের শেষ পর্যন্ত কি মূল্যায়ন হয়। কিন্তু আলোচনা নিশ্চয়ই থেমে থাকবে না। প্রাথমিক আলোচনা বা প্রতিক্রিয়া যা আসছে তার উপরই ভিত্তি করে আজকের আলোচনা। রয়েছেন দুজন অতিথি, শুরুতে পরিচয় করে দিব। রয়েছেন ডক্টর আসিফ নজরুল এবং জনাব সোহরাব হাসান। স্বাগত আপনাদের দুজনকে। আসিফ নজরুল, আপনি এর মধ্যে লিখেছেন ও সার্চ কমিটিকে পরামর্শও দিয়েছেন। সোহরাব ভাই বোধহয় লিখেছেন না? হ্যাঁ, দুজনেই আপনারা লিখেছেন। প্রথমে আমি বিনয়ের সাথে একটা কথা বলি। আমরা সবাই না এই শব্দটাই ইউজ করে যে রাষ্ট্রপতি ঠিক করেছেন। হ্যাঁ, এই সার্চ কমিটি 10টা নাম দিয়েছে, এর মধ্যে থেকে রাষ্ট্রপতি 5টা নাম ঠিক করেছে। মন্ত্রী পরিষদের সচিব যখন ব্রিফিং করেন উনিও বলেছেন রাষ্ট্রপতি ঠিক করেছে। আওয়ামী লীগের নেতারাও বলে যখন রাষ্ট্রপতি যেটা বলবো আমরা মেনে নিব। আমার কাছে প্রথম অস্বচ্ছতাটা হচ্ছে এটা কিছু রাষ্ট্রপতি করেছেন না প্রধানমন্ত্রী করেছেন। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই কাজটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করতে বাধ্য। উনি বাধ্য এটা করতে, ঠিক আছে? এখন হঠাৎ করে যখন আমরা বলা শুরু করি রাষ্ট্রপতি করেছেন, এটা একটা রং মেসেজ দেয়। মনে হয় যে না, এটা তো আসলে আওয়ামী লীগের যে দলীয় একটা কাঠামো বা চিন্তা চেতনা কোনো প্রতিফলন পড়ার কথা না। রাষ্ট্রপতি একটা মহৎ উদ্যোগ থেকে হয়তো করেছেন। কাজে এই জিনিসটা প্রথমেই আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি নিজে বলছেন উনি করেছেন, আমাদের অবশ্যই মনে করতে হবে এটা প্রধানমন্ত্রী অফিস করেছে চূড়ান্ত সিলেকশনটা। এখন আপনি যদি নির্বাচন ঘোষণাটা বঙ্গভবন থেকেই, জি, কারণ রাষ্ট্রপতি যেটা করেন প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন, কাজে এটা ঘোষণা আসাটা অবভিয়াস ঘটনা। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে ধরেন নির্বাচন কমিশন যেভাবে হয়েছে, আমি অনেস্টলি বলি আপনাকে, আমি অনেক মানে এর চেয়ে কিছুটা বেশি আশা করেছিলাম। কারণ যখন আমি আশা করেছিলাম একটা কারণ হচ্ছে যে আলোচনার যে প্রক্রিয়া ছিল সেটার মধ্যে একটা মানে খুব একটা অনেস্ট ইন্টেনশনের ছাপ ছিল। বিশেষ করে যখন প্রথম যে আপনার 10 জন না ব্যক্তিকে বাছাই করা হয়, 12 জন ব্যক্তিকে আলোচনার জন্য বাছাই করা হয়, এটার মধ্যে একটা ভালো ছাপ ছিল। এবং এই কমিটির মধ্যে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতো একজন সৎ, একজন মানে শ্রদ্ধেয় মানুষকে অন্তর্ভুক্ত করার মধ্যে একটা ভালো একটা ছাপ ছিল। রাষ্ট্রপতি যেভাবে সবার সাথে মিটিং করেছেন ওটার মধ্যে একটা ভালো ছাপ ছিল। তো এই দিকগুলো দেখলে মনে হতো যে না, হয়তো একটা ভালো কিছু হতে যাচ্ছে। আবার যখন আমি খুব বাস্তবতা নিয়ে চিন্তা করতাম তখন আমার মনে হতো যে খুব ভালো কিছু হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি সবচেয়ে বড় কারণটা দেখেন, এই সার্চ কমিটিতে যারা আছেন তাদের মধ্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছাড়া প্রত্যেকেই সরকারের খুবই ঘনিষ্ঠ বা আস্থাভাজন ব্যক্তি। হ্যাঁ, আস্থাভাজন ব্যক্তি না হলে সরকারের পক্ষ থেকে সার্চ কমিটিতে তারা থাকতেন না। এবং কেউ কেউ সাংবিধানিকভাবেই সরকার কর্তৃক মানে বিশেষ আস্থাভাজন হিসেবেই নিয়োগপ্রাপ্ত। যেমন ধরেন অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেল, যেমন ধরেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যেমন ধরেন চিটাগাং ইউনিভার্সিটির ভাইস প্রভিসিতে আছেন, যেমন ধরেন আমাদের যে বিচারক আছেন আপিলের ডিভিশনের যিনি প্রধান, উনি যদি আস্থাভাজনী না হয়, গতবারও ওনাকে প্রধান বানানো হলো, এইবারও কেন ওনাকে প্রধান বানানো হবে, ঠিক না? এবং এখানে মঞ্জুরুল ইসলাম সাহেবের মতো লোকজন, উনার অনেক অনেস্টি থাকতে পারে, উনার অনেক গুডউইল থাকতে পারে, কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, উনার এক্সপার্টিস হচ্ছে চিত্রকলার উপর, সাহিত্যের উপর, নন্দন তত্ত্বের উপর, এই সমস্ত বিষয়ের উপর। উনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন, এসব বিষয়ে ওনার এক্সপার্টিস তো দূরের কথা, আমি প্রথম আলোতে ওনার কোনো এই বিষয়ে কোনো লেখা দেখেছি বলে আমার জানা নেই। ফলে ওনার মতো একটা মানুষ খুব বড় ধরনের ডিফারেন্স মেক করতে পারবে না। এটা যখন চিন্তা করতাম তখন আমার মনে হতো হয়তো তেমন কিছু আসবে না, ভালো রেজাল্ট আসবে না। সেকেন্ড, আমার একটা যে মনে হতো যে আওয়ামী লীগের যদি আপনি ইলেকশন প্যাটার্ন দেখেন গত কয়েক বছরের, তারা নির্বাচন নিয়ে কত সমালোচনা হচ্ছে, কত নিম্ন স্তরের ইলেকশন হচ্ছে, এটা তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। তাদের যেই প্রচার যন্ত্রের উপর তাদের যে আধিপত্য আছে ওটার উপর ভিত্তি করে তারা সমানে বলে যায় যে কোনো রকম অনুতাপ বোধ, কোনো ধরনের জবাবদিহিতা কোনো কিছু নাই। ফলে তারা যেভাবে ইলেকশন করে আসছে, এই জেলা পরিষদ ইলেকশন বলেন, এর আগে স্থানীয় পরিষদগুলো ইলেকশন বলেন, এবং এর আগে 5ই জানুয়ারি ইলেকশন বলেন,
আমরা কেন এবং কোন কারণে আশা করব যে আওয়ামী লীগ এমন একটা নির্বাচন কমিশন গঠন করবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে? এই বাস্তবতাগুলো মনে হতো যে এরকম হবে না। আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেটা এক অর্থে পর্বতের মুশিক প্রসবের মতোই হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব যখন ব্রিফ করেন বলা হয়েছে যে আওয়ামী লীগের তালিকা থেকে একজন নেওয়া হয়েছে, বেগম কবিতা খানম। বিএনপির তালিকা থেকে একজনকে নেওয়া হয়েছে, মাহবুব তালুকদার। তো বাকি নামগুলো কোন পার্টির তালিকা থেকে আসছে সেটা কি মানে জানার আগ্রহ না, জানানো উচিত এবং জানার আগ্রহ তো মানুষের আছে। আসিফ যেভাবে বললেন যে আমি কিছু কিছু ক্ষেত্রে একমত হতে পারছি না, এ কারণে যে আমরা যদি গত এক বছর রাষ্ট্রপতির আলোচনা থেকে শুরু করি, আলোচনার উদ্যোগ থেকে, এবং তারও আগে বিএনপি চেয়ারপারসনের আলোচনার জন্য আহ্বান এবং 13 দফা দাবি যে দিলেন একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন কমিশন গঠনের জন্য, এই পুরো আলোচনা প্রক্রিয়াটাই কিন্তু তাহলে নাকচ হয়ে যায় যদি আমরা মনে করি যে প্রধানমন্ত্রী যে 5টি নাম দেবেন সেই 5টি নাম রাষ্ট্রপতি গ্রহণ করতে বাধ্য। তাহলে পুরো আলোচনার প্রক্রিয়া, এই আমরা যে বিশিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তি বলি 12 জন, তাদের সাথে আলোচনা বা পরবর্তীকালে আরও 4 জনের সাথে আলোচনা, এই সার্চ কমিটির সবটা কিন্তু নাকচ হয়ে যায়। আমি নাকচ করার পক্ষপাতী না, বা আমি প্রশ্নহীনভাবে গ্রহণ করারও পক্ষপাতী না। আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশনটা কেমন হলো। আমাদের মনে থাকার কথা যে আওয়ামী লীগ আমলে যখন নির্বাচন কমিশন হয়েছিল এম এ সাঈদের নেতৃত্বে, তখন যেহেতু বিরোধী দল বিএনপি ছিল, নাকচ করে দিয়েছিল। আবার সেই নির্বাচন কমিশন যখন একটি নির্বাচন করলো 2001 সালে 1 অক্টোবর, সেই নির্বাচনকে বিএনপি স্বাগত জানালো, এবং আওয়ামী লীগ নাকচ করলো, এবং তারা প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এই 3 জনের নামেই করলেন যে তারা ষড়যন্ত্র করে তাদেরকে হারিয়েছে। তো সুতরাং আমরা কিন্তু আগে থেকে আমি কোনোটাই করতে চাই না। এই যে আলোচনা প্রক্রিয়াটা শুরু হলো, আমি তো মনে করি গত 5 বছরে যে রাজনৈতিক যে মানুষের মধ্যে যে অসুস্থতা সম্পর্কে যে উদ্বেগ, যে এক ধরনের কি বলে উৎকণ্ঠা এবং অস্বস্তি বিরক্তিও, সেটা থেকে গত 1 মাসের যদি আমরা রাজনৈতিক পরিবেশটা দেখি, রাজনৈতিক দলগুলোর আচরণ, কথাবার্তা, সেটা কিন্তু কিছুটা পরিবর্তন। আমি মনে করি যে এটা সার্চ কমিটি বা রাষ্ট্রপতির এই উদ্যোগ বা বিএনপি যে আলোচনার আহ্বান জানিয়েছে, তাতে কিছুটা হলেও রাজনীতিতে একটু স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। আজকে যে আমরা বলি যে এটি ভালো হয়েছে কি ভালো হয়নি, সেটাও কিন্তু বলার সুযোগটা হয়েছে কিন্তু এই সার্চ কমিটি গঠন এবং এর ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের কারণে। যদি এরকম হতো, আমাদের সংবিধানই হতো, তাহলে তো এখানে কোনো প্রশ্নই আসে না, সার্চ কমিটি গঠনেরও প্রশ্ন আসে না। আর বিগত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সময় সার্চ কমিটি আর এখনকার সার্চ কমিটির ভিন্ন, মানে ভিন্ন কোন প্রেক্ষাপটটা ভিন্ন। তখন 16 জনকে দাওয়াত করেছে, প্রেক্ষাপটটা ভিন্ন। তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তখন আওয়ামী লীগ ভেবেছিল যে আওয়ামী লীগের জন্য এক ধরনের ছিল বাধ্যবাধকতা, যে তাহলে কি করতেছে, নির্বাচন কমিশনটা অন্তত সবার অংশগ্রহণে করা। এইবার কিন্তু সেই পরিবেশ না, এবার তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি আন্দোলনও করছে না। কিন্তু আমি মনে করি যে সবার মধ্যে এই উপলব্ধি হয়েছে, সরকারি দলের মধ্যে, বিরোধী দলের মধ্যে, যারা 5 জানুয়ারির মতো একটি নির্বাচন করেছিল এবং যারা সেই নির্বাচন বর্জন করেছিল, 2 দলই তাদের উপলব্ধির জায়গা থেকেই কিন্তু আগামী নির্বাচনটা সেরকম হবে না, এর থেকেই কিন্তু সার্চ কমিটি, এর থেকেই কিন্তু নতুন নির্বাচন কমিশন। এখন আমি যেটা বলতে চাই যে সার্চ কমিটি 10টি নাম দিয়েছে, এই 10টি নামের মধ্যে যে 5টি নিয়েছে রাষ্ট্রপতি আর যে 5টি নেননি, এর মধ্যে কিন্তু খুব পার্থক্য আছে বলে মনে হয় না। বরং যে 5টি নেননি তার মধ্যে কোনো কোনো নাম আছে এই যাদের নিয়েছে তাদের থেকেও অনেক বেশি তারা সমালোচিত। আচ্ছা, যে প্রক্রিয়ায় নামগুলো ওনারা বাছাই করেছেন, 16 জনের সঙ্গে পরামর্শ করা ব্যতীত, পরামর্শগুলো যখন আমরা পত্রিকায় দেখেছি যে তারা একটা হিয়ারিং ব্যবস্থা করতে পারেন, তাদের অতীত রেকর্ড চেক করতে পারেন, এ নিয়ে একটা আলোচনা হতে পারে, এটা কতটা জাস্টিফাইড আর্গুমেন্ট ছিল বাইরে থেকে যে আলোচনাগুলো গেছে সার্চ কমিটির কাছে? আপনি যদি সার্চ কমিটি কনসেপ্ট দেখেন, সার্চ কমিটি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এমনকি পাকিস্তানের মতো দেশেও আছে, যে দেশকে আমরা বর্বর বলতে খুব আনন্দ বোধ করি, তাদেরও সার্চ কমিটি আছে।
আর পাশ্চাত্য গণতান্ত্রিক দেশে তো আছেই। সার্চ কমিটির সবচেয়ে বড় বিউটিটা হচ্ছে কি, যেমন আপনি এখন দেখেন যেমন ট্রাম্প যাদেরকে মন্ত্রী হিসেবে নিতে চাচ্ছে তাদের একটা হিয়ারিং হচ্ছে, তাদেরকে গ্রিল করা হচ্ছে, তাদেরকে সিনেট কমিটির কাছে রীতিমতো জবাব দিতে হচ্ছে, এটা কেন করেছো, ওইটা কেন করেছো, ওইটা কেন বলেছো, সব জবাব দিতে হচ্ছে। ন্যারো ডিফারেন্সে ওদের পররাষ্ট্রমন্ত্রী যিনি Exactly. রেক্স টিলারসন হয়েছেন খুবই অল্প ভোটে অল্প বনে বাদও যেতে পারত, বাদ দিতে পারত। ট্রাম্প জিতার পরও তাকে মন্ত্রী বানাতে পারছে না। এখন আপনি যখন সার্চ কমিটি করেন, করার পরে আমার কাছে, আমি আপনাকে বললাম না আগে যে সোহরাব ভাইয়ের সাথে কিন্তু আমি একমত, এই যে একটা স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, এটাই তো পর্বত। আর আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে মুশিক। পর্বত তো ছিল, এই আলাপ আলোচনা সবাই একটা ভালো ফিলিংস, গুড ফিলিংস, এটা ছিল, কিন্তু আপনি আলটিমেটলি কি প্রডিউস করলেন দেখেন। আমি একটা কথা বলি, এমনও হতে পারে এই নির্বাচন কমিশন রকিব কমিশনের চেয়ে অনেক ভালো ইলেকশন দিতে পারে, এমনও হতে পারে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। আমার কোয়েশ্চেন তো ওইটা না, আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এখানে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের মনে গভীর অনাস্থা বিরাজ করছে। তো গভীর অনাস্থা বিরাজ করতে হলে প্রাথমিকভাবেই আপনি নির্বাচন কমিশন যদি স্ট্রাকচার দেখেন, নির্বাচন কমিশনের প্রধান ব্যক্তি হচ্ছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার যদি বাকিদেরকে অগ্রাহ্য করেন, কিচ্ছু আসে যায় না। এটা আমরা দেখেছি, এর আগে প্রধান নির্বাচন কমিশনার বাকিদের পাত্তাও দেন, এরকম হয়েছে, একমাত্র শামসুল হুদা সাহেব ছাড়া। এখন যদি আপনি প্রাথমিক যে অনাস্থা, প্রাথমিক যে সন্দেহ, প্রাথমিক যে আপনার প্রশ্ন নির্বাচন কমিশন নিয়ে, সেটা দূর করার জন্য প্রথমেই আপনি অ্যাপয়েন্টমেন্ট কাকে দিচ্ছে সেটা তো দেখবেন, ঠিক না? এখন আপনি ধরেন ক্রিকেটে একটা প্লেয়ারের ট্র্যাক রেকর্ড খারাপ, আপনি তাকে দলে নিয়ে বলেন ভাই ট্র্যাক রেকর্ড খারাপ হয়েছে তো কি হচ্ছে, ওরা খেলতে দেন না, দেখেন না, খেলেও তো ভালো খেলতে পারে। বা আপনি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি একটা টিচার আসলো, তার শিক্ষাগত যোগ্যতা নাই, আপনি বলেন ভাই শিক্ষাগত যোগ্যতা নাই তো কি হচ্ছে, পড়ায় দেখুক না ভালো নাকি। এটা কি এই ধরনের করার, এক্সপেরিমেন্ট করার জায়গা? আপনি সিইসি হিসাবে এমন একজনকে নিয়োগ দিয়েছেন যিনি সুস্পষ্টভাবে একটা রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় জনতার মঞ্চে যোগ দিয়েছেন, জনতার মঞ্চের সংগঠক ছিলেন। এখন হয়তো এমনও হতে পারে উনি জনতার মঞ্চে যোগ দিয়েছেন আদর্শিক কারণে, হয়তো এমনও হতে পারে জনতার মঞ্চের আদর্শ উনি আর ধারণ করে না, এমনও হতে পারে ওই ভুল বুঝে উনি অত্যন্ত অসাধারণভাবে কাজ করবে, হতে পারে। কিন্তু আপনি যখন জানবেন যে এই একটা লোক, এমন একটা লোক সিইসি হয়েছে যে বিএনপি নির্বাচিত সরকারের বিরুদ্ধে সচিবালয় থেকে বের হয়ে গিয়ে একটা জনতার মঞ্চ গঠন প্রক্রিয়ার সাথে ইনভলভ ছিল, প্রাথমিকভাবে আপনার কি ধারণা হবে? প্রাথমিকভাবে আপনার ধারণা হবে উনার পক্ষে কিভাবে সম্ভব একটা ফেয়ার ইলেকশন করা। এই প্রাথমিক ধারণাটাই আমরা হোঁচট খেয়েছি, এটাকে আমি মুশিক বললাম। এখন এমন হতে পারে, আমি সৌরভ ভাইয়ের সাথে একমত, উনি কাজে এসে অসাধারণ কাজ করতে পারে। আচ্ছা, এখানে আমি যোগ করতে চাই, আপনি যেভাবে বললেন যে উনি জনতার মঞ্চে এসে যোগ দিয়েছেন সচিবালয় থেকে, উনি তখন কুমিল্লায় ডিসি ছিলেন, সুতরাং জনতার মঞ্চে আসার কোনো সুযোগ নেই। যেটি হয়েছে, যেটি তখন পত্রপত্রিকায় ছিল জনতার মঞ্চে না, তার অফিসে, হতে পারে যে তিনি সেটা ফেরাতে পারেননি, তার অফিসে তখন যে প্রধানমন্ত্রী ছিলেন তার ছবি নামানো হয়েছে, সেটি তিনি বন্ধ করতে পারেননি। এটি হচ্ছে তার বিরুদ্ধে মানে যে অভিযোগ। পরবর্তীকালে আমারও খুব একটা পরিষ্কার অভিযোগ কিন্তু নয়, যেমন বিএনপির কাছ থেকে কিন্তু এত জোরালো ভাবে আসছে না। আমি সেটাই বলছি, যদি কেউ বলে থাকে যে জনতার মঞ্চে উনি যোগ দিয়েছে, সেটা কিন্তু সঠিক না। আমি যখন এটা দেখবো, আমি কি করব, আমি তো সাংবাদিক না, আমি সমস্ত পত্রিকা খোঁজাখুঁজি শুরু করেছি। আমি কতগুলা মেইন স্ট্রিমেতে দেখেছি সচিবালয় থেকে সরাসরি গিয়েছে, আমি সিম্বলিক্যালি বলেছি। হ্যাঁ, কিন্তু উনি কুমিল্লায় জনতার মঞ্চের সংগঠক ছিলেন, কুমিল্লায় ছিলেন, পড়েছি কুমিল্লায় জনতার মঞ্চের সংগঠক ছিলেন। এখন আপনি যেভাবে বললেন, ধরেন আমি তো এটা বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে প্রধানমন্ত্রীর ছবি নামাতে চেয়েছে, উনি নামাতে পারে নাই, দ্যাট ইজ ওয়ান ইকুয়েশন, রক্ষা করতে পারেনি। আর উনি কুমিল্লার জনতার মঞ্চের, দেখেন আমি একটা কথা বলি সৌরভ ভাই, আমরা আচ্ছা এটা বিতর্কিত বিষয় না, মানে কথা হচ্ছে যে এই লোকটাকে আপনি আলী ইমাম, আমি আপনাকে বলি আমাদের ওদের যদি নিয়ত ভালো থাকতো, আলী ইমাম মজুমদারও তো প্রো আওয়ামী লীগ লোক হিসাবে পরিচিত, আমি আপনাকে বলি আমার পারসেপশন বলি, কিন্তু উনার ওই রকম কোনো রেকর্ড নাই, সুস্পষ্টভাবে কোনো দলের পক্ষে উনি অংশ নেয় নাই। আপনাদের পত্রিকা উনি যেসব লেখালেখি করে, ওনাকে আমার একদম মানে পৃথিবীর প্রত্যেকটা লোক কিছু না কিছু বায়াস থাকে, যখন লক্ষ্যযোগ্যভাবে বায়াস হয় তখন অনাস্থা তৈরি হয়। আমার কাছে মনে হচ্ছে এই লোকটার প্রতি আস্থা রাখা যায়। তো এই লোকটা তো আর জনতার মঞ্চ টঞ্চগুলো কিছু করে নাই, এই লোকটা তো আওয়ামী লীগ আমলেও ভালো হইতেছিল। তা আপনি এই লোক আর আলী ইমাম মজুমদার আর জনতার মঞ্চের কুমিল্লার সংগঠক যদি হয়ে থাকে, এই দুইটা নামের মধ্যে ওই নামটা কেন পছন্দ হয় আপনার? এগুলি তো 2-4 তাহলে আপনি রাষ্ট্রপতিকে বলছেন না তদন্ত সার্চ কমিটিকে বলছেন? আমি প্রধানমন্ত্রীকে বলছি, প্রধানমন্ত্রীর অফিসকে। প্রধানমন্ত্রী এখানে বিষয় না, না আপনার মতে বিশ্বাস না, আমার মতে বিশ্বাস। আচ্ছা বিশ্বাস না এই কারণে, আচ্ছা প্রধানমন্ত্রীকে এই 10টি নামের বাইরে কাউকে দিতে পারতেন না? সেটা আমি আপনাকে, না সেটা দিতে পারতেন কি? উনি আলী ইমাম মজুমদারকে দিতে পারতো। শুনে আমার কথা, আলী ইমাম না সৌরভ ভাই, মানে প্রধানমন্ত্রী যদি একটা কথা বলি, প্রধানমন্ত্রী যদি করে, আপনি যদি সার্চ কমিটির বাইরে কি দিয়েছে? আপনি যদি বাংলাদেশের সংবিধান বিশ্বাস করেন, আমি বাংলাদেশ সংবিধান অবিশ্বাস করার বিষয়
হয় না? তাহলে প্রধানমন্ত্রী পরামর্শ তাহলে হয়েছে। আপনি সার্চ কমিটি অবিশ্বাস করতে হবে, কোথায়? যে সার্চ কমিটি নাম দিয়েছে অথবা সার্চ কমিটি কি দেবতা নাকি? সার্চ কমিটি তো আমি হ্যাঁ, প্রথমেই দেবতার বললাম। ব্যাপার না। তাহলে বলেন যে সার্চ কমিটি তাহলে সার্চ কমিটির এক্সারসাইজ তাহলে আপনি বলেন যে সার্চ কমিটি থাকলে আগে আপনি প্রধানমন্ত্রী অবস্থা কাজ দিতেন। করেছে। আমি সার্চ আপনি কি কমিশনে মনে নাম করেন যে পাঠিয়েছেন তো? সার্চ কমিটি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী কাজ করেছে? সেটা বলেন তাহলে। আপনি না, শোনেন, কিন্তু আমি একটা সার্চ কথা বলি। কমিটি তো আমরা নাম দিয়েছি, রাজনৈতিক দলগুলো তো সার্চ কমিটির নাম প্রস্তাব নাম করেছে। দিয়েছে, আর সার্চ কমিটি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী কাজ করেছেন আছে এইভাবে তো আমার বলা সম্ভব না। বলা এটা সম্ভব, কিন্তু আমি তো প্রথমে অ্যানালাইজ করেছি। আপনি আপনি বলছেন শুনেন, যে প্রধানমন্ত্রী সার্চ কমিটি যে যে লোকগুলো 10টি আছে, নাম দিয়েছে সেই নামের প্রতি আপনার আস্থা আছে কিনা? না নাস্তা নাই। আস্থা না থাকলে তাহলে তো সেটা আলাদা। তাহলে তো আলিমা মজুমদারও প্রশ্ন আসে না, আরে আপনি তো ওভারঅল জিজ্ঞেস করছেন। হ্যাঁ, বলেন। এর মধ্যে কিছু ভালো নাম ছিল, আপনি একটু শোনেন, তারপর আপনি বুঝতে পারবেন কথা লজিক আছে কিনা। এক নাম্বার হচ্ছে সার্চ কমিটিতে যারা আছেন, হ্যাঁ। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছাড়া তাদের মধ্যে মেজরিটি সরকারের আস্থাভাজন লোক হিসাবে ভালো ভালো জায়গায় একটা তো হচ্ছে পদাধিকারী। পদাধিকার কাকে বানায়? আরে সৌরভ ভাই, আমরা কি মূর্খ? একটা লোক, একটা আওয়ামী লীগ এবং বিএনপি কাকে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান বানায়, কাকে অডিটর এন্ড কন্ট্রোলের জন্য বানায়? তাদের সবচেয়ে আস্থাভাজন লোককেই তো বানায় নাকি আওয়ামী লীগ এবং বিএনপি? তাহলে তো আওয়ামী লীগের সাংসদরা যাকে রাষ্ট্রপতি বানিয়েছে, এবং এই সংসদে তো বিএনপিও ছিল না, তাহলে আমরা ধরে নেব যে সে দলীয় অনুগত লোক। মানে একটা পদের তো একটা যোগ্যতা, পদের তো একটা মর্যাদা দিতে হবে। আপনি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইয়াজউদ্দিন সাহেবকে ইয়াসউদ্দিন বলতো, আপনি কি সেটা সমালোচনা করতেন? কিন্তু সেই ইয়াজউদ্দিনের অধীনেই কিন্তু আবার নির্বাচনে সমালোচনা করা যাবে না কেন? আমরা প্রেসিডেন্টের সমালোচনা করব না কেন? সমালোচনা তো আছেই। আপনি যদি বলেন যে এটি প্রধানমন্ত্রীর হুদা কমিশনের প্রশংসা করলেন, হুদা কমিশনের প্রশংসা করলেন, কিন্তু সার্চ কমিটিকে নাকচ করে দিতে হয়। নাকচ করে গেলে জনাব আসিফ নজরুল, সেটা আগে করেন। আপনি হুদা কমিশনের প্রশংসা করলেন তো? আমরা তো কাজ দেখবো। আপনি তো হুদা কমিশনের প্রশংসা করলেন কিছুক্ষণ আগে। কিসের হুদা কমিশন সম্পর্কে বলছেন যে তারা তাদের আলোচনা করে কাজ করেছে। আলোচনা করে কাজ করেছে হুদা কমিশন, কিন্তু তাদের সম্পর্কে তো সমালোচনা আছে। থাকবে না কেন? তারা তো ধোয়া তুলছে পাতা না। হ্যাঁ। আজিজ কমিশন এখনো সমালোচিত ব্যাপকভাবে। সমালোচনা তাই না? থাকা তো ভালো। করতে পারেনি। হ্যাঁ। সেটা এখন আলাদা। আপনি শোনেন, আপনি যদি ধরেন সার্চ কমিটি যখন কাজ শুরু করে, আমি নিজেই তো পজিটিভলি লিখেছি একটা, তারপর আবার কষণও দিয়েছি। যখন পরবর্তীকালে 5 জনকে যে বাছাই করলো, সেই 5 জনকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এবং আমার লেখার যে ক্রেডিবিলিটি আছে, সেটা হচ্ছে আপনাদের পত্রিকার যে এডিটর, ওই যে সহযোগী এডিটর কামাল ভাই, উনিও একই কথাই লিখেছে পরের দিন, যে আপনারা পরে যে 4টা লোক বাছাই করেছেন, তাদের মধ্যে 2 জন হচ্ছে আওয়ামী লীগ প্রতি সংগঠন থেকে সারা জীবন ইলেকশন করেছে। আচ্ছা, আমরা একটা বিষয় যাই। না, আমি একটা আমি কথাটা শেষ করে নিই, দাঁড়ান। আমার কথাটা হচ্ছে কি, আমি প্রথমেই বলেছি সার্চ কমিটি যখন কাজ শুরু করেছে, একটা আশাবাদের জায়গা ছিল মঞ্জুর ইসলাম স্যার আছে, কিন্তু সাথে সাথে আমার দুর্ভাবনা হতো যে ওনার তো ওই এক্সপার্টিসটা নাই, আর উনি তো ওখানে মাইনরিটি। ফলে আপনি যে বলেন সার্চ কমিটিকে নাকচ করা যাবে না কেন? বাংলাদেশে নাকচ তো করছি না, আমি বলছি আলটিমেটলি সার্চ কমিটি যে কাজ করেছে, আমি যতটা আশা করেছিলাম সেটা হয় নাই। সেটা যৌক্তিক এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি উনি নিজে বলবে যে আমি এটা নিজে করেছি, আমি বলতে বাধ্য। স্টেটমেন্ট দিবেন না, এটা প্রধানমন্ত্রীর অফিস থেকে করা হয়েছে। স্টেটমেন্ট তো রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনি পাবেন না। হ্যাঁ, এটা রাষ্ট্রপতি কখনো দেয় না, কারণ আপনি দিবেন না। কিন্তু তালিকা অনুযায়ী যে মাহবুব তালুকদার, যেমন এখানে ক্যাবিনেট সেক্রেটারি তো বললেন যে বিএনপি তালিকা থেকে একজনকে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের তালিকা থেকে একজন দেওয়া হয়েছে, এবং এটাও তারা জানিয়েছিলেন এডিশনাল সেক্রেটারি যে এই তালিকার বাইরেও কিছু নাম প্রমাণ করে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তালিকা আসছে। সেটা তো কোনো ক্রেডিবল তথ্য নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কথা বলছি না, পথে যে বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যা বলেছেন তাই। আরে আমি তো এটা বলছি না, আমি কি এটা বললাম? প্রধানমন্ত্রী যা বলেছেন তাই। আপনি তো আমার কথা শুনতেছেন না। আমি বললাম বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের এটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি না বলবেন, আমরা ধরে নিব এটা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করা হয়েছে। 10 জন থেকে 5 জন বাছাইটা, সেটা বলছি। আমরা আরো আলোক করব। তার আগে কথা বলেন, আর বাস্তব তো হচ্ছে তাহলে তো সার্চ কমিটি হয় না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করবেন, তাহলে তো সার্চ কমিটি আসে না। সার্চ কমিটি মানেই হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা, একটা রাজনৈতিক বাস্তবতার নিরিখে, এবং সেটার কনসিকুয়েন্স এই কমিশন। আমরা যখন অন্য দেশগুলোর দিকে তাকাই, এবং যুক্তরাষ্ট্র একটা নির্বাচন হয়ে গেছে, সেখানে নিশ্চয় আমরা নির্বাচন কমিশনকে এটা আমরা জানি না, কিন্তু আমাদের দেশে এই নির্বাচন কমিশন নিয়ে আলোচনার মানে এই প্রেক্ষাপটটা কি, এটি জাস্ট সংক্ষেপে যদি একটু বলেন, কেন এত আলোচনা, এত কেন যারা নির্বাচন করে, রাজনৈতিক দল বা প্রার্থী, জনগণের প্রতি তাদের আস্থা নেই বলে তারা নির্বাচনের আগেই জয়ী হতে চায় এবং নির্বাচনী ফলাফল প্রভাবিত করতে চায়। যারা ক্ষমতা, এরা বিরোধী দলে চায়, সরকারি দলে চায়। সরকারি দলের সুযোগ বেশি, যেহেতু প্রশাসন তার থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার থাকে, সুতরাং সেই কাজটি তারা করে থাকে। আর আমাদের এখানে গণতান্ত্রিক সরকারের সময়ও দেখেছি, আর সামরিক সরকারের সময় তো বটেই, যে নির্বাচন করাই হয় ক্ষমতাকে পাকাপোক্ত করতে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্যই এক মাগুরা তত্ত্বাবধায়ক সরকার
ব্যবস্থা অনিবার্য করেছিল। যদি আজকে হলো না, কিন্তু যদি সেই মাগুরার মতো ঘটনা ঘটতেই থাকে, আবার ভবিষ্যতে আবার যে তত্ত্বাবধায়ক আসবে না, আবার যে অন্য ব্যবস্থা আসবে না, এটা কেউ বলতে পারে না। আরেকটা ব্যাপার, এই কমিশনে একজন প্রথম নারী নির্বাচন কমিশনার এলেন, এটা আপনি কিভাবে দেখেন? এটা আপনি যদি এটা মনে করেন যে নারী আসছে তাই খুশি হলাম, তো খুশি হতে পারেন, কিন্তু আমি কোয়ালিটি সম্পন্ন দেখতে চেয়েছিলাম। আমি ওনার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছি না। আমার কথা হচ্ছে কি, আপনি যখন সার্চ কমিটি করেন, এত লোককে ইনভলভ করেন, তখন আপনি পাবলিক কনফিডেন্সটা সিক করেন, এটাই ধরে নেওয়া হয় সার্চ কমিটি মানে এটাই। এখন এখানে ধরেন আরও অনেক নাম টাম থাকতে পারতো, বা আমি কিন্তু ওনার প্রতি ডিসরেসপেক্ট দেখাচ্ছি না, হয়তো উনি অনেক ভালো কাজও করতে পারেন। আমি আইন অঙ্গনের লোক, আমি ওনার নাম কখনো শুনি নাই, বুঝছেন। এখন ওইখানে যদি ওইরকম এমন একজনের নাম থাকতো, ধরেন থাকলেই আমরা বুঝতে পারতাম, ধরেন রাশেদাকে, আমি এক্সাম্পল হিসাবে বলছি, রাশেদাকে যদি, সুলতানা কামাল, ওনাদের মতো মানুষ যখন থাকে, আমরা ধরেই নেই, বা ফারাক কবির আছেন, দে উইল মেক এ ডিফারেন্স। তারা ওখানে চুপচাপ বসে থাকার মতো শুধু মেম্বার হবেন না। ধরেন আমাদের তো একটা কথা আছে, আমরা স্বীকার করি আর না করি, শফিক রেহমান যখন 50 সেট অলঙ্কার একটা করেছিল, আমাদের তো ওই প্যাটার্নটা আছে। আপনি নারী 30 সেট অলঙ্কার, আপনি কি নারী শুধু নারী রাখার জন্য রেখেছেন, নাকি উনি মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারবে এই জন্য রেখেছেন? দেখেন, সৌরভ ভাই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছে, এটাই তো আসল কথা। আমাদের এখানে সত্যিকার অর্থে যতগুলা দল ক্ষমতায় ছিল, আপনি যদি এমনকি আনিসুজ্জামান স্যারের লেখাও পড়েন, ওইটা বললেও আপনি দেখবেন 73 সনের নির্বাচন নিয়েও, যে নির্বাচন আওয়ামী লীগ চোখ বন্ধ করে জিততো, সেই নির্বাচন নিয়েও কারচুপি হয়েছে। তখনও ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, প্রথম সরকারের আমলেই, প্রত্যেক গভর্নমেন্টের আমলেই ছিল। এবং উনি খুব কারেক্টলি বলেছে, বাংলাদেশের সরকারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা ইলেকশনকে ম্যানিপুলেট করে। সৌরভ ভাই বলেছে বিরোধী দলের চেষ্টা করে, কিন্তু বিরোধী দলের ক্ষমতা এত কম সরকারের তুলনায়, প্রশাসনে তো সরকার, ফলে সরকার যদি 90% করে, বিরোধী দল বড় দল 10% করতে পারে। ফলে বাংলাদেশে দেখা গেছে যেসব দল ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় তাদের অধীনে নির্বাচনে তারা কখনো পরাজিত হয় নাই। বঙ্গবন্ধু সরকারও পরাজিত হয়নি, জিয়াউর রহমানও হয়নি, এরশাদও হয়নি, খালেদা হয়নি, মানে এরশাদ পর্যন্ত হয় নাই। যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তখন বাংলাদেশে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা গেল, ক্ষমতাসীন দল পরাজিত হয়। প্রত্যেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যখন ইলেকশন হয়েছে, ক্ষমতাসীন দল পরাজিত হয়েছে, মানে কেয়ারটেকার আগের গভর্নমেন্টটা। এটা প্রমাণ করে বাংলাদেশি সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে দরকার হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা বাদ দেওয়ার পরে, যেহেতু কেয়ারটেকার ব্যবস্থা গভর্নমেন্ট আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে, এটার বাদ দেওয়ার পরে নির্বাচন কমিশনের গুরুত্ব আরও অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। যে মানুষের লাস্ট রক্ষা কবচ কি, সরকারের হাতে পুলিশ, গোয়েন্দা, সমস্ত কিছু, বিচার বিভাগের উপর তারা খবরদারিত্ব করে, স্বাধীনতা ক্ষুণ্ণ করার চেষ্টা করে, সবই তো তাদের, প্রচারযন্ত্র তাদের, যে কোনো সরকার থাকলে এটা করে। ফলে এই পুরা প্রক্রিয়াতে একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, যদি সংবিধান মোতাবেক তারা স্বাতন্ত্র্য বজায় রাখে, তাহলে বিরোধী দলের কনফিডেন্সটা অর্জন করতে পারে। এই জন্য নির্বাচন কমিশন বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনার বাবু সঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার কয়েকদিন আগে প্রথম আলোর একজন সাংবাদিক ওনার ইন্টারভিউ করেছিলেন, যেটা পরে কিছু অংশ ছাপা হয়েছে, এবং সেখানে সে একটি লাইন উনি বলেছিলেন যে ওনার মতামত দিয়েছিলেন যে একটা ফিল গুড এনভায়রনমেন্ট করার জন্য এই নতুন কমিশনের, প্রস্তাবিত কমিশনে বিএনপির দেওয়া তালিকা থেকে একজনের নাম দেওয়া যেতে পারে, একদম নেওয়া উচিত বলেছেন। হ্যাঁ, যেতে পারে, মানে উনি এটা ওনার মতামত দিয়েছেন আর কি। নেওয়া হতে পারে বললে তো উনি দলীয় একটা অবস্থান বা ইঙ্গিত দিবেন, সেটা উনি দেননি। নেওয়া যেতে পারে বলে ওনার একটা মতামত দিয়েছে। বিষয়টা এরকম কি, নির্বাচন 2018 শেষে হোক বা 19-এর আগে হোক, যেটাই হোক, একটা ফিল গুড একটা পরিবেশ তৈরি করার জন্য রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করলেন, সার্চ কমিটি হলো, বিশিষ্ট নাগরিকদের তালিকা করা হলো, বিএনপি তালিকা থেকেও একজনের নাম দেওয়া হলো, এবং ওনার ভাষায় উনি শুরুতে বললেন যে পর্বতে মুশিক প্রসক। আপনি কি মনে করেন যে না, কিছু একটা সূচনা হলো? না, তার ওই প্রশ্নের জবাব, আপনার এই প্রশ্নের জবাব তো কি হবে এটা বলা কঠিন, যে কি হবে না বা হবে না। কিন্তু তার চেয়েও জরুরি যে এই যে যারাই ক্ষমতায় থেকে যত বেশি চাপাচাপি করে, যত বেশি গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে, বিরোধী দলের উপর দমন নিপীড়ন করে, তারাই পরবর্তীকালে দেখা গেছে যদি সুষ্ঠু নির্বাচন হয়, ফলাফল তাদের বিপক্ষে প্রচণ্ডভাবে যায়। সেটি আমরা 2001 এবং 2008-এর নির্বাচনের ফলাফল যদি দেখি, এবং তারপর যারা ক্ষমতায় ছিল তাদের কার্যক্রম যদি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এটি হয়। এখন আগামী 2 বছর কি হবে, যে কথাটি আপনি বলেছেন, জনমানুষের প্রত্যাশা তো হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে দলই জয়ী হোক। এবং সুষ্ঠু নির্বাচনের কি কি করণীয়, নির্বাচন কমিশন যেটি নিয়ে বিতর্ক হচ্ছে, নির্বাচন কমিশনে যোগ্য লোক যাচ্ছে কিনা। 5 জন হয়ে গেছে, সুতরাং তারা পদত্যাগ না করা পর্যন্ত কেউ এদের সরাতে পারবে না। কেন এখন
তাদের উপর যে দায়িত্ব সেটি তারা পালন করতে পারবেন কিনা। রকিব কমিশন যখন হয়েছিল, বিশেষ করে এই কমিশনের যে প্রধান ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, তার ব্যাপারে কিন্তু ব্যক্তিগতভাবে বা তার আমলা হিসেবে তার যে ভূমিকা ছিল, সমালোচনা ছিল না, বিতর্ক ছিল না, কিন্তু তিনি এই দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন যিনি নতুন সিএসি বা অন্য তার যে 4 সহযোগী, তারা কি করবেন আমরা জানি না। কিন্তু এখানে বড় প্রশ্ন, সরকার করতে দিবে কিনা। মানে সরকার যদি আগের মতোই আচরণ করে, আগের মতোই খবরদারি করে, আগের মতোই হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু এই নির্বাচন কমিশন 5 জন ফেরেস্তা নিয়ে করলেও এটা করতে পারবে না। আর যদি সরকার সহায়ক ভূমিকা পালন করে এবং সরকার যদি চায় যে যেই হোক জনগণের উপরে আস্থা, যেটি প্রধানমন্ত্রী এক আওয়ামী লীগের কাউন্সিলে বলছে, আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, প্রশ্নবিদ্ধ নির্বাচন। তাহলে বিএনপি বা রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে নিয়ে এত হইচই করার কি আছে? যদি মনেই করে যে সরকার না চাইলে সরকার প্রভাব বিস্তার, এত হইচই করা এখানে যেহেতু সাংবিধানিক পদ বা সাংবিধানিক প্রতিষ্ঠান, সুতরাং তারা তো নির্বাচন বন্ধ করতে পারে, নির্বাচনে পরিবেশ নাই বলে নির্বাচন তো না করতে পারে। যেটি 2007 সালে নির্বাচন কিন্তু একাধিকবার তারিখ পরিবর্তন হয়েছিল, যেহেতু বিরোধী দলের আস্থা আনার জন্য। 2014তে কিন্তু সেটি হয়নি, যেটা অনেকে বলছিলেন যে বিএনপি থেকে তখন বলা হয়েছিল নির্বাচন 15 দিন পিছিয়ে দেন, তাহলে একটা পরিবেশ হবে, তাদের অনেকে, বিরোধী দলের অনেকে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবে, কিন্তু সেটি দেয়নি। এই যে নির্বাচন কমিশন, এখানে কিন্তু সরকারের মুখোমুখি হওয়ার দরকার নেই, সরকারের কাছ থেকে তারিখ নেওয়ারও দরকার নেই। নির্বাচন 28 তারিখ ঠিক হয়েছিল, 2008 সালের নির্বাচন। বিএনপি থেকে বলা হলো যে 28 তারিখ আমরা করব না, 29 তারিখ একদিন পিছিয়ে দেওয়া হলো। এটি হচ্ছে কি, নির্বাচনটা তো গণতন্ত্র, মানে জনগণকে নিয়ে, তা জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো, সব দলেরই একটা অ্যাকোমোডেশন, যেটা মানে সবাইকে মিলিয়ে এটা করতে হবে। এখন যদি চাপিয়ে দেওয়া হয় বলতে সেটা নির্বাচন হয় না। আজকেও যদি বিএনপি, যেমন আওয়ামী লীগের নেতারা বলেন যে বিএনপি আসতে বাধ্য বা বিএনপি আসতে বাধ্য, এই কথাটার মধ্যেই কিন্তু অগণতান্ত্রিক মানসিকতা প্রকাশ পায়। আসতে বাধ্য কেন হবে? স্বতঃস্ফূর্তভাবে আসবে। এবং আসিফের সাথে আমি একমত যে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল হয়ে গেছে, ধরে নিলাম নেই, এখন আওয়ামী লীগ ক্ষমতাসীন দলেরই কিন্তু বড় চ্যালেঞ্জ, এই সরকারের বড় চ্যালেঞ্জ। 2014 নির্বাচন যদি ধরে নেয় যে বিএনপি আসে নাই বলেই একতরফা নির্বাচন হয়েছে বা এই ধরনের বিনা ভোটে নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন যদি বিএনপি আসে, তারপর যদি 86-র মতো অথবা 15ই ফেব্রুয়ারির মতো নির্বাচন হয়, তাহলে সেটি তো গণতান্ত্রিক নির্বাচন হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে না, সেটি হবে ক্ষমতাকে বহাল রাখার জন্য। কিন্তু আমরা তো, দেশের মানুষ তো সেটি চায় না। যেই যে জিতুক, নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে পারে এবং সেই ভোটের ফলাফলটা যাতে সত্যিকারভাবে প্রকাশিত হয়। বিএনপি খুব আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি এটাকে রুল আউট করে নাই, সমালোচনা শুরু হয়েছে, সমালোচনা করছে। আপনার কি মনে হয় যে বিএনপি, যেমন ওনারা উল্লেখ করলেন যে বিএনপির জেনারেল সেক্রেটারি আজকে বললেন যে যেটা বিএনপি নির্বাচনে এই কমিশনের অধীনে নির্বাচন করবে। আমরা যেটুকু জানি যে বিএনপির যে ভাইস চেয়ারম্যান, আপনাদের এনটিভির স্ক্রলে আমি আসার আগে দেখলাম, উনি এটাতে ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে, শামসুজ্জামান দুদু। হ্যাঁ, এবং আজকে যে প্রথম আলো ছিল সেখানে আমি দেখেছি হেডিং হচ্ছে বিএনপি নেতিবাচক। কাজে আমরা তো বিএনপি ওয়েলকাম, এখানে বিএনপির ওয়েলকাম করলো না করলো তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরেন আমার কাছে মনে হয়েছে, আমি খুব মানে অন্তর থেকে চেয়েছি, যেহেতু মঞ্জুর ইসলাম স্যারের মতো মানুষ আছেন, উনি আমার খুবই প্রিয় মানুষ, যে উনার সম্মানও এটার সাথে জড়িত। তখন আমার কাছে মনে হয়েছে এটা যদি খুব ভালো কিছু করতো, তাহলে আমি মুশিক প্রসব বললাম। এখন আপনি যদি কম্পেয়ার করেন রকিব কমিশনের চেয়ে, আপনি পজিটিভ সাইড দেখাতে পারেন, একজন মেয়ে আছে, একজন মহিলা আছেন, আর আপনি যদি মনে করেন সত্যি সত্যি মাহবুব তালুকদারের নাম বিএনপি ইয়ের থেকে আসছে, কারণ আমি যত পত্রিকা পড়েছি ইনক্লুডিং প্রথম আলো, কোনো লিস্টে আমি বিএনপির লিস্টে মাহবুব তালুকদারের নাম দেখি নাই। তাহলে এটা বাংলাদেশের সাংবাদিকদের কালেকটিভ ব্যর্থতা। একটা পত্রিকা ছিল জহির, কোনো পত্রিকা ছিল না। ফলে মন্ত্রী পরিষদ সচিব বললেন আমি বিশ্বাস করবো, আমি এটা বিশ্বাস করি না, কারণ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চরম মিথ্যাচারের বহু ঘটনা আপনি যদি টাইম দেন 5 মিনিটে বলে দিতে পারবো আমি। ফলে বিএনপি আগে বলুক, এখন বিএনপির থেকে যদি একটা নামও নেয়, আমি আপনাকে সবসময় বলি কি, বাংলাদেশের কাঠামোটা এরকম, নির্বাচন কমিশনে এখানে একমাত্র হুদা সাহেব অন্যদের সাথে পরামর্শ করতেন বলে আমরা শুনছি। হুদা সাহেব কিন্তু অন্য কোনো সুনাম আমি করিনি, বললাম পরামর্শ করতেন। এখন নতুন যে নির্বাচন কমিশন হবেন, প্রধান নির্বাচন কমিশনার, উনি যদি চান বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কালচারটা এরকম, যে কোনো প্রতিষ্ঠান নাম্বার 1 হচ্ছে, বাকি সবার চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। আমার কাছে মনে হচ্ছে শুধু প্রধান হিসাবে যদি আলিমা মজুমদারের মতো একটা লোক থাকতো, তাহলে এই কমিশনটা আরও অনেক বেশি গ্রহণযোগ্য হতো, এটাই আমি বলতে চাইছি।
তারপর আপনি যে বললেন যে এই যে বাছাই কমিটি যে 10 জনের নাম দিয়েছে, 10 জনের মধ্যে 2 জন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আমি তো ওনাদের সাথে বড় হয়েছি, ওনারা 2 জনই আওয়ামী লীগপন্থী শিক্ষক, ওনারা 2 জনই ব্লু দলের হয়ে কাজ করেন, ওনারা 2 জনই তাদের সাথে রিলেটেড। আমি তো দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তো তখন আমার কাছে মনে হয় যে আমার চেনা জানার মধ্যে যদি 2 জন এরকম থাকে, আমি নাম নিচ্ছি না, 2 জন এরকম থাকে, তো অন্যান্য ক্ষেত্রে তাহলে কি হয়েছে? তা আমি যে বলছি কোনো কারণ ছাড়া তো বলছি না। ঢাকা ইউনিভার্সিটিতে তো এমন শিক্ষক আছে যারা কোনো পলিটিক্স করে না, যারা কোনো সরকারের আমলে কোনো বিশেষ সুবিধা পায় নাই, তাদেরকেও তো নেওয়া যেত না এরকম। তো যেই 2 জন আসলে 2 জনই ওইরকম কেন? তখন আমার কাছে মনে হয়েছে বাকি নামগুলো, যেমন অন্য যে নাম আছে, অন্য যে 2 জন সদস্য আছে, একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, আমি ওনাদের সম্পর্কে জানি না, রফিকুল ইসলাম এবং আমি জানি না ওনাদের সম্পর্কে। কিন্তু আমার প্রাথমিকভাবে যেই নামগুলো দেখলে আমাদের মনে হতো, ধরেন আমি আপনাকে বলি আমি কি আশা করেছিলাম, আমি আশা করেছিলাম তোফায়েল আহমেদ থাকবেন। সোহরাব ভাই বললো যে 5 জন বাদ দিছে, ওগুলিতে ভালো হতো। তোফায়েল আহমেদের সাথে কম্পেয়ারেবল একটা লোক আছে। তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ একজনই, আমি বলছি তোফায়েল আহমেদ গ্রহণযোগ্য, তোফায়েল আহমেদ নির্ভরযোগ্য, এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে। তোফায়েল আহমেদের সাথে কম্পেয়ারেবল একটা নাম আছে নাকি 5টা নামের মধ্যে? একজন থাকলে তো ডিফারেন্স করে। তোফায়েল আহমেদ যে নাম বাদ গেছে ওইটা আবার আপনি যে নাম বলেন না সেটা দেখেন না, তোফায়েল আহমেদের নাম তো আমি আপনাদের পত্রিকায় লিখে দিয়েছি, কাজে আমি তো নতুন কথা বলছি না। তারপর ধরেন আপনি যে 12 জনের সাথে আলাপ করেছে, আমি তো প্রথমে লিখেছি, আমি তো নতুন বলছি না, আপনাদের পত্রিকায় লিখেছি যে এই 12 জনের মধ্যে থেকেই তো নির্বাচন কমিশন গঠন করা যেত। এত অসাধারণ লোকদেরকে ডেকেছে। কিন্তু আমরা আপনি যাদেরকে ডাকলেন, কিন্তু আমরা এই ভালো লোক কিছু চেনা কিছু ভালো লোকের মধ্যেই তো সীমাবদ্ধ থাকবো সব সময়। এই পর্দার বাইরে তো অনেক ভালো লোক আছেন যেটা এখন আনার হয়নি। আপনি আমার এটা বলেন, আমার হচ্ছে আপনি তো শোনেন, আমরা লয়ারের মাইন্ড নিয়ে সবকিছু দেখি। এই 10 জন, এই যে 10 জন নির্বাচন কমিশন পাঠিয়েছে সার্চ কমিটির নাম, এদের মধ্যে 2টা লোককে আমি চিনি, ঠিক আছে? সেটা একজন হচ্ছে তোফায়েল আহমেদ, একজন হচ্ছে আলী ইমাম মজুমদার। আলী ইমাম মজুমদারকে ব্যক্তিগতভাবে চিনি, ওনার লেখালেখি সূত্রে চিনি। তোফায়েল আহমেদকে সবভাবে চিনি। কালিমুল্লাহ সাহেব ছিলেন ঢাকা ইউনিভার্সিটি 2 জন টিচার, আমি তো নাম বলতে চাচ্ছি না, আপনি নাম বলে দেন। ঢাকা ইউনিভার্সিটি 2 জন টিচারকে ব্যক্তিগতভাবে চিনি। এখন ঢাকা ইউনিভার্সিটি যাদের নাম বাদ, আমার কলিগ, যেই 2 জনকে সম্পর্কে আমার প্রচন্ড শ্রদ্ধাবোধ আছে, 10 জনের মধ্যে ওই 2 জনই বাদ, আলী ইমাম মজুমদারও বাদ, তোফায়েল আহমেদও বাদ। বাকিদেরকে আমি চিনি না মানে কি? আপনারা যেসব বিশিষ্ট জনের ইন্টারভিউ নিচ্ছেন তারা কেউই বলে চিনে না। তা আপনি যদি আস্থাই তৈরি করতে চান, আপনি এমন লোককে নিলেন যাদের কেউই চিনে না, যাদের এই সমাজে আমরা মাহবুব তালুকদার পরিচিত, আমি জানি না। আপনি এখন আপনি আজকের প্রথম আলো দেখেন, সুলতানা কামাল বলেছেন যে কাউকে ম্যাক্সিমামকে চিনি না। না, মাহবুব তালুকদারকে চিনি উনি বলেছেন সেটা। না, কিন্তু ওনার চেনা না চেনা কিছু যে ম্যাটার করে তা কিন্তু সেটা এটা এক্সেপশন। আমি ওইটাই বললাম, আপনি এখন আপনার তো নির্মোহভাবে দেখতে হবে, কারণ আমি আপনার বাংলাদেশে তো আমি দেখি আশাবাদী হওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে, বুঝছেন? খুব আশাবাদী, এটা হচ্ছে কি ঘোড়ার ডিম হচ্ছে। আজকে দেশ স্বাধীন হওয়ার 45 বছর পর আমরা এমন একটা জায়গায় গেছি যেখানে ইলেকশন বলে কিছু নাই। সরকারি দল ওখানে মনোনয়ন দিলে বিরোধী দল দাঁড়ানোর সাহসই পায় না। এই সত্যকে অস্বীকার করতে পারবে? যদি মিনিমাম ইমান থাকে কারোর মধ্যে, তো এই জায়গায় চলে গেছি আমরা। তাহলে আশাবাদী হওয়ার তো কারণ কি? জি, আপনার আশাবাদী হওয়ার আপনার কোনো কারণ আছে কিনা? না, আশা, মানুষ তো বাঁচে আশায়। কথা হচ্ছে যে সেটা নির্বাচন হবে কি হবে না, ভালো নির্বাচন সেটা না, কিন্তু আমরা তো এই দেশেই থাকবো, এই দেশে, এবং এই সার্চ কমিটি বলি বা যে কোনো যত প্রক্রিয়াই হোক সেটা তো পরিবর্তনের জন্য। এখন পরিবর্তনটা হবে কি হবে না, কবে হবে সেটি বিষয়। এখন আসিফ যেভাবে বললে, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এত অনিয়ম হচ্ছে, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা যাবে না। যে এই অনিয়ম কীভাবে মেনে নেওয়া যায়? এর মধ্য থেকে যে যার অবস্থান থেকেই কিন্তু প্রতিবাদ করতে হবে, তার করতে হবে, সেটুকুই করা। এখন আমি নির্বাচন কমিশনকে এভাবেও দেখতে চাই যে একটি প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানের মতো করতে যারা বাধা দেবে, যারা হস্তক্ষেপ করবে, সে যতই ক্ষমতাধর হোক, সেটি বলে যাওয়া বা সেটা প্রতিবাদ করা। এবং সেটি আমি তো বললাম যে রকিব কমিশনের মতো যদি আরেকটি এই হুদা কমিশনে, দ্বিতীয় হুদা কমিশনে যদি একই কাজ করে, তাহলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলে কিছু থাকবে না। এবং তাহলে এই নির্বাচন নিয়ে আমাদের আলোচনা কিন্তু করতে হবে। আসার জায়গা এটা যে হুদা কমিশন যে প্রধান জনাব নুরুল হুদা, উনি বলেছেন যে উনি রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে কোনো ধরনের ক্ষোভ ওনার, উনি বলছে নথি স্বীকার করবেন না, নথি স্বীকার করেন এবং সব দলের প্রতি সমান আচরণ করবেন, সবাইকে ডাকবেন, সবার অ্যাক্সেস থাকবে। তবে আমি বলি যে প্রথম হুদা কমিশনের সঙ্গে রকিব কমিশনের যেটা বড় পার্থক্য ছিল, একটি আসিফ বলেছেন যে হুদা কমিশন প্রথমবার যে তারা সবাই যৌথ নেতৃত্বের একটা পরিবেশ গড়ে তুলেছিলেন নির্বাচন কমিশনে। এবং আমরা দেখেছি যে আজকে যদি হুদা সাহেব প্রেস ব্রিফিং করতেন, দ্বিতীয় দিন করতেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, পরদিন করতেন সৌর হোসেন। এটি যদি রক্ষা করতে পারেন, আর ওই নির্বাচন কমিশন যার যে অভিযোগ, যার যে ক্ষোভ, তাদের আহ্বান জানাতেন, তাদের সাথে বসতেন, যে তাদের অভিযোগটা জানতেন, শুনতেন,
এবং প্রয়োজনে ব্যবস্থা নিতেন। Okay. কিন্তু রকিব কমিশনে সে কারোর সাথে কথাবার্তাই বলা বন্ধ করে হাইকোর্ট কর্তৃক তিরস্কৃত হয়েছে। এখানেই কথা যে এই কমিশন যদি রকিব কমিশনকে অনুসরণ করবে না প্রথম হুদা কমিশনকে অনুসরণ করবে তার উপরে নির্ভর করবে তাদের সাফল্য সময় তার জবাব দিবে। আমি একটা আশাবাদের কথা বলি, ধরেন আমি সোহেব ভাইয়ের সাথে একমত। অতীতে এমন লোক দেখা গেছে, ধরেন আপনার আগের যে ছিলেন সাইদ সাহেব ছিলেন নির্বাচন কমিশনার, সবাই ভেবেছে উনি হয়তো একদলের হয়ে কাজ করবেন, উনি একদলের হয়ে কাজ করে নাই। লতিফুর রহমান সাহেবকে ভেবেছিলেন উনি আওয়ামী লীগ আমলে চিফ জাস্টিস ছিলেন, তাদের হয়ে কাজ করবে, করে নাই। বিএনপির আমলে যিনি আর্মি চিফ ছিলেন হাসান মাসুদ চৌধুরী, আপনার মনে আছে, এবং যারা ওই এরপর পরে আর্মি চিফ হলেন, ভাবা হতো বিএনপির খুব কাছের লোক, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমলে দেখা গেল না তারা ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করেছে। সো আমি বলছি না যে আমরা মানে হতাশায় নিমজ্জিত হয়ে চোখ কান বন্ধ করে দিব, আমি বললাম আমরা খুব বড়জোর সতর্কভাবে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি আশা করব ওনারা ওনাদের কাজ দিয়ে আমার মতো সমালোচকের মানে মুখ বন্ধ করে দেয়। ধন্যবাদ আসিফ নজরুল, ধন্যবাদ সোহেল হাসান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com।